নমস্কার, খবর শুনছেন বাংলার সংবাদ চ্যানেল থেকে। আজ 4 তারিখ বুধবার। জানাবো আজকের 18টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে একের পর এক দেশের নেতাদের সঙ্গে কথা, কি বার্তা দিলেন মোদি? চূড়ান্ত তালিকায় 2 জায়গায় নাম ভোটারে, রিপোর্ট চাইলেন সিইও। ভোটের মুখে তড়িঘড়ি তৈরি হলো 4 কমিটি, কারা থাকবেন, কি কাজ? ওসব ধর্মনিরপেক্ষতা চলবে না, এই দেশের নাম হিন্দুস্তান, মমতার নির্বাচনী এলাকায় দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর। কবে থামবে ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার সংঘর্ষ, যা জানিয়েছেন ট্রাম্প নেতানিয়াহু। বিবেচনাধীন ভোটারদের তালিকা সম্পূর্ণ করে তবেই ভোট ঘোষণা, দাবি জানিয়ে গণেশ কুমারকে চিঠি অধীর চৌধুরীর। রাজ্যসভায় বিজেপির প্রার্থী রাহুল সিনহা কি বললেন তিনি? এখানে মহিলাদের সম্মান নেই। একদিনে নয়, বঙ্গে কত দফায় ভোট, দীর্ঘ বৈঠকের পর কি জানালো সিইও দপ্তর। ইরান ইসরায়েল যুদ্ধে কোপে সুগন্ধি বাসমতি চাল, ধাক্কা খাচ্ছে ভারতের রপ্তানি, চিন্তায় কৃষকরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আজ বাংলাদেশেও বন্ধ হরমুজ প্রণালী, বিদ্যুৎ জ্বালানি সরবরাহ নিয়ে আশঙ্কা। দোলের দিনে উগ্র হিন্দুত্বের তাস খেলছেন শুভেন্দু, সমালোচনা তৃণমূলের। বিয়ে টিকবে না, জ্যোতিষীর ভবিষ্যৎবাণী শুনে ভয়ঙ্কর পদক্ষেপ টেকির, বেঙ্গালুরুতে হুলস্থুল। লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুমকি, শুভেন্দু সুকান্তের নিশানায় তৃণমূলের ভয়ঙ্কর হোয়াটসঅ্যাপ কমিশন। আইএসএফ সিপিএম মাখামাখিতে চরম ক্ষুব্ধ ফব আর এসপি, আসন রফা না হলে আলাদা প্রার্থী শরিকদের। বর্তমানে তোলপাড়, বিজেপির আনা বাংলাদেশি অভিযোগের নাম বাদ, দাপুটে টিএমসি নেত্রীর ধুন্ধুমার। একের পর এক সুখবর, কর্মীদের চিন্তা করে নয়া বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। ফুটবলটা তুলে দিয়েছে, দর্শকদের তুলে দিতে চাইছে ফেডারেশনকে এক হাত নিয়ে। ওড়িশা ম্যাচ বয়কটের সিদ্ধান্ত মোহনবাগান সচিব সৃঞ্জয় বোসের। পরিবারের 5 সদস্য আটকে ইরানে, চোখে জল, প্রতীক্ষায় মা। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ইরানের সঙ্গে ইসরায়েল ও আমেরিকার সংঘাত ক্রমশ বাড়ছে। এই আবহে গত 48 ঘন্টায় মধ্যপ্রাচ্যে একের পর এক দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করা নিয়ে আলোচনা করলেন। ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার সংঘাত নিয়ে এদিন বিবৃতি দিল বিদেশ মন্ত্রকও। কাতারে আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে এদিন কথা বলেন মোদী। কাতারে হামলার নিন্দা করেন তিনি। একই সঙ্গে কাতারে বসবাসকারী ভারতীয়দের সুরক্ষিত রাখতে পদক্ষেপ করার জন্য হামাদ আল থানিকে ধন্যবাদ জানান তিনি। কাতার ছাড়াও ওমান এবং কুয়েতের নেতাদের সঙ্গেও এদিন কথা বলেন মোদী। ওমানের সুলতান হাইথাম বিন তারিক এবং কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল খালেদ আল হামাদ আল মুবারক আল সাবাহের সঙ্গে ফোনে কথা বলেন। এই 2 দেশে হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই 2 দেশে বসবাসকারী ভারতীয়দের সুরক্ষা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেন। সব মিলিয়ে গত 48 ঘন্টায় মধ্যপ্রাচ্যের 8টি দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। কাতার, ওমান, কুয়েত ছাড়াও সংযুক্ত আরব আমিরশাহী, ইসরায়েল, সৌদি আরব, জর্ডন, বাহরাইনের নেতাদের সঙ্গে কথা বলেছেন তিনি। ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যুর পর কার্যত জ্বলছে মধ্যপ্রাচ্য। পশ্চিম এশিয়ার একাধিক দেশে আমেরিকার সেনাঘাঁটি লক্ষ্য করে প্রত্যাঘাত করেছে ইরান। এই অবস্থায় ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার সংঘাত নিয়ে এদিন উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে সব পক্ষকে সংযুক্ত হওয়ার আবেদন জানানো হয়েছে। নাগরিক সুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা বলেছে বিদেশ মন্ত্রক। এ যেন বজ্র আঁটুনি ফসকা গেরো। মৃত ভোটার স্থানান্তরিত ভোট, একই ভোটারের 2 জায়গায় নাম বাদ দিতেই এসআইআর প্রক্রিয়া বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এনুমারেশন ফর্ম পূরণ, শুনানি, তথ্য খতিয়ে দেখার পরেও এসআইআর চূড়ান্ত তালিকায় গড়মিল। সন্ধান মিলল ডুপ্লিকেট ভোটারের। একই ভোটারের নাম পাওয়া গেল শ্যামপুকুর আর অশোকনগরে। কিভাবে শুনানির পর 2 জায়গায় নাম রয়ে গেল সেই প্রশ্ন উঠছে। রিপোর্ট চাইলেও সিইও মনোজ আগরওয়াল চূড়ান্ত ভোটার তালিকায় দেখা যাচ্ছে ওই ভোটার এবং তার বাবার নাম 2 জায়গাতেই একই রয়েছে। শুধু একটি কেন্দ্রে তার বয়স 56 বছর লেখা হয়েছে। ডিসেম্বর মাসে সিইও দপ্তর জানিয়েছিল ওই ভোটারকে শোকজ করা হয়েছে। কেন 2 বিধানসভা কেন্দ্রে এনুমারেশন ফর্ম পূরণ করেছেন
তাও জানতে চাওয়া হয়। অর্থাৎ ওই ভোটার যে দুই জায়গায় ফর্ম পূরণ করেছেন সেই তথ্য আগে থেকেই ছিল সিও দপ্তরে। তারপর চূড়ান্ত ভোটার তালিকায় দুই জায়গায় তার নাম কিভাবে জলজল করছে সেই প্রশ্ন উঠছে। আর উত্তর 24 পরগনার একটি বিধানসভা কেন্দ্র অশোকনগর কিভাবে এই ভুল থেকে গেল তাও জানতে চেয়ে দুই জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট চাইলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। গত 28 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে। 62 লক্ষের মতো নাম বাদ গিয়েছে, আবার 60 লক্ষের নাম অমীমাংসিতের তালিকায়। তাদের নথি খতিয়ে দেখা হচ্ছে। নানান ইস্যুতে এসআইআর নিয়ে কমিশনকে লাগাতার তোপ দেখে চলেছে তৃণমূল কংগ্রেস। এই আবহে একই ভোটার দুই জায়গায় নাম থাকা নিয়ে নতুন করে চাপানোত্তর আবারও বাড়ল। বাংলায় ভোটে যে মতুয়ারা বড় ফ্যাক্টর তা বলার অপেক্ষা রাখে না। ভোট এলে বিজেপি থেকে তৃণমূল সব দলই যেভাবে মতুয়া করে যাতায়াত বাড়ে তাতে স্পষ্ট হয়ে যায় মতুয়া ভোট কারোর কাছে অবহেলার যোগ্য নয়। কিন্তু এসআইআর আবহে সেই মতুয়াদের ভোট নিয়ে প্রশ্ন উঠছে। চূড়ান্ত তালিকায় প্রকাশ হওয়ার পর দেখা গিয়েছে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম বাদ পড়েছে, ফলে তাদের ভোটাধিকার নিয়েও প্রশ্ন উঠছে। অন্যদিকে নামগুলি বিচারাধীন রাখা হয়নি। এদিকে নির্বাচন কমিশন জানাচ্ছে নাগরিকত্ব না থাকলে তাদের ভোটাধিকার দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। এই আবহে তড়িঘড়ি পরপর কমিটি গঠন করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মতুয়াদের নাম বাদ পড়ায় চাপ বাড়ছে রাজ্য বিজেপি নেতৃত্বদের উপর। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন শান্তনু মৈত্র। তারপর নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে উদ্যোগী কেন্দ্র। গত 10 দিনে পরপর মোট 4টি কমিটি গঠন করা হয়েছে। এই এমপাওয়ার্ড কমিটিগুলির কাজ হবে সিএএ-তে আবেদনকারীদের তথ্য নথি খতিয়ে দেখে দ্রুত নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা। ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গের এই এমপাওয়ার্ড কমিটির নেতৃত্বে থাকবেন পশ্চিমবঙ্গের জনগণনা বাস্তবায়নের দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। কমিটির সদস্য হিসাবে থাকবেন আইবি অর্থাৎ গোয়েন্দা বিভাগের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার অফিসার, এফআরআরওর মনোনীত আধিকারিক, পশ্চিমবঙ্গের ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের আধিকারিক, পোস্টাল ডিপার্টমেন্টের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার আধিকারিক। নাগরিকত্ব প্রদানের বা আবেদন খারিজের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিটি। এর ফলে নাগরিকত্ব প্রদানের কাজ আরও দ্রুত হবে বলেই মনে করা হচ্ছে। ফের তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন ওসব ধর্ম নিরপেক্ষতা চলবে না। দোল উৎসব বাদ গেল না, ধর্ম নিয়ে রাজনৈতিক আকচাকচি। মূলত এদিন শ্রী চৈতন্যদেবের জন্মতিথি উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, আজকের এই বিশেষ দিনে আমাদের শপথ নিতে হবে যে শ্রী চৈতন্যদেবের বাংলায় ধর্ম নিরপেক্ষতার সহিষ্ণুতার গায়ে আমরা দাগ লাগতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাঙ্গন থেকে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করেছেন, তখন তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি ঘোষণা করেছেন। বিজেপি নেতারা আবার রাম মন্দির শিলাপুজো করছে। লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের অংশ নিচ্ছে। আর এই নিয়েই চড়ছে রাজনীতির পারদ। আর এই নিয়ে তৃণমূল বিজেপি দুই দলকেই কটাক্ষ করেছে সিপিএম। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে ধর্মময় রাজনীতি। ইরানের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েল বাহিনীর সংঘর্ষের আজ চতুর্থ দিন। ইতিমধ্যেই বহু প্রাণহানির খবর সামনে এসেছে। শনিবার ইরানে ওপার যৌথ অভিযান চালায় আমেরিকা এবং ইসরায়েল। যে যুদ্ধে প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই, পাল্টা জবাবের পথে হেঁটেছে তেহরান। সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, কাতার, বাহরিন, জর্ডানের মতো গলফের যে দেশগুলিতে মার্কিন সামরিক সংস্থাপনা রয়েছে সেখানে আঘাত এনেছে ইরান। আর এর জেরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে পশ্চিম এশিয়া জুড়ে, যার প্রভাব পড়তে পারে অর্থনীতিতেও। এই পরিস্থিতিতে দ্রুত সংঘর্ষের সমাপ্তির মুখোপেক্ষী সকলেই। কিন্তু কবে থামবে সংঘর্ষ? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন এই সংঘর্ষ স্থায়ী হতে পারে কয়েক সপ্তাহ ব্যাপী। নিউ ইয়র্ক টাইমসকে টেলিফোনে ইন্টারভিউ দিয়েছিলেন ট্রাম্প। তাকে জিজ্ঞাসা করা হয় আমেরিকা ইসরায়েল কতদিন অপারেশন চালাতে পারে। ট্রাম্প বলেন, আমরা 4 থেকে 5 সপ্তাহ চেয়েছিলাম। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, এই দ্বন্দ্ব অন্তন্তকাল যুদ্ধ হবে না। তার কথায় আমরা কয়েক সপ্তাহের প্রস্তুতি নিয়েছি। ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের সংঘর্ষ নিয়ে ভারতের অবস্থান গতকাল স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিবৃতি জারি করেছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র। তাদের বলা হয়েছে, ভারতে দৃঢ়ভাবে আলোচনা এবং কূটনীতির আহ্বান পুনরায় জানাচ্ছে। আমরা সংঘাতের দ্রুত অবস্থানের পক্ষে স্পষ্টভাবে আমাদের আওয়াজ তুলছি। ইতিমধ্যেই দুঃখজনক অনেক প্রাণহানি ঘটেছে এবং আমরা এই বিষয়ে শোক প্রকাশ করেছি। গলফ অঞ্চলে প্রায় 1 কোটি ভারতীয় নাগরিকরা বসবাস করেন এবং কাজ করেন। তাদের নিরাপত্তা এবং কল্যাণ সর্বোচ্চ অগ্রাধিকার বিষয়। আমাদের বাণিজ্য এবং জ্বালানি সরবরাহ চেইন এই এলাকা জুড়ে যে কোনো বড় ধরনের ব্যাঘাত ভারতীয় অর্থনীতির জন্য গুরুতর পরিণতি ডেকে আনবে। ভারতের বাণিজ্যিক জাহাজ চলাচলের উপরে আক্রমণের দৃঢ় বিরোধিতা করে। ইতিমধ্যে গত কয়েকদিন ধরে এই ধরনের হামলার ফলে বেশ কিছু ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন অথবা নিখোঁজ হয়েছেন। দুর্ভাগ্যবশত পবিত্র রমজান মাসে এই অঞ্চলের পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে এবং ক্রমাগত অবনতি হয়েছে। এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে 28 ফেব্রুয়ারি। তালিকা প্রকাশ পাওয়ার পর থেকে উত্তপ্ত রাজ্য রাজনীতি। আর এই আবহে এবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এসআইআর এর পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের দিন ঘোষণা যেন
না হয় কার্যত এই দাবি জানিয়ে চিঠি দেন বর্ষিয়ান এই নেতা। এসআইয়ের আবহে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দেন অধীর রঞ্জন চৌধুরী। 60 লক্ষ ভোটার এখনো বিবেচনাধীন, অর্থাৎ তারা আদৌ ভোটার নাকি ভোটার নন তা নির্বাচন কমিশন এখনো ঘোষণা করতে পারেনি। তাই সম্পূর্ণ প্রক্রিয়া এখনো বিবেচনার অধীনে। মতো অবস্থায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দেওয়া চিঠিতে অধীর রঞ্জন চৌধুরী উল্লেখ করেছেন, যারা বিবেচনাধীন তাদের এই অবস্থার জন্য তারা নিজেরা দায়ী নন। কারণ নামের বানান ভুল, আবার কোনো কোনো ক্ষেত্রে তাদের তথ্য আপলোডের ক্ষেত্রে দেরি বা ত্রুটি রয়েছে। অধীর রঞ্জন চৌধুরী নির্বাচন কমিশনকে নির্দিষ্টভাবে বলেছেন যে ভারতের সংবিধান অনুসারে একবার যদি ভোটের দিন ঘোষণা হয়ে যায় তাহলে চূড়ান্ত ভোটার তালিকায় কিন্তু নতুন করে কোনো নাম যুক্ত হতে পারে, এমনকি ভোটার তালিকা থেকে কোনো নাম বাদ দিতে পারে না। ভোটের দিন ঘোষণার পর যে ভোটার তালিকা থাকবে সেটাই চূড়ান্ত বলে গণ্য হওয়া উচিত। সেই তালিকায় যাদের নাম থাকবে তারা সম্পূর্ণ ভোট প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন এবং ভোট দিতে পারবেন। যে ভোটাররা এখনো বিবেচনাধীন, শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি কারণে তারা ভোট দিতে পারছেন না, সেই অবস্থা ভারতের সংবিধানের পরিপন্থী। একথা মনে করিয়ে দিয়ে অধীর রঞ্জন চৌধুরী দাবি করেন যাতে দ্রুত এই প্রক্রিয়া শেষ করা হয়। এই প্রক্রিয়া শেষ হলে তবেই যেন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়, দাবি কংগ্রেস নেতার। চিঠিতে তিনি দাবি করেন এসআইআর পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের দিন ঘোষণা যেন না হয়, তবে ভোট ঘোষণা করতে হবে, কারণ একবার ভোট ঘোষণা হয়ে গেলে আর ভোট দিতে পারবে না। তৃণমূলের পরে এবার বিজেপির প্রার্থী ঘোষণা। রাজ্যসভায় বিজেপির প্রার্থী প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। 16ই মার্চ রাজ্যসভার পশ্চিমবঙ্গের 5টি আসনে ভোট। রাহুল সিনহা বলেন আজকের দিনটা একটা শুভ দিন এবং গ্রহণের আগেই ঘোষণা হয়েছে। এই যে হোলির উৎসবের দিন খবর এসেছে, এতে দারুণভাবে মনোবল বেড়েছে। পবিত্র দিনে যখন যাত্রা শুরু হয়েছে তখন যাত্রা পবিত্রই হবে। আগামী দিনে যাত্রা যে জনকল্যাণের জন্য করা দরকার সেই জনকল্যাণের জন্য এই যাত্রা হবে। বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই, পশ্চিমবঙ্গে কাজ করে লাভ নেই। বেকাররা ছেড়ে ছেড়ে এখন অন্যত্র পালাচ্ছে, এখানে মহিলাদের সম্মান নেই। যে বাংলা একদিন সোনার বাংলা ছিল সেই বাংলা এখন কোন নাম্বারে আছে কেউ বলতে পারবে না। সেই বাংলা আজকে অশিক্ষার কারখানা হয়ে দাঁড়িয়েছে। 16ই মার্চ পশ্চিমবঙ্গের 5 আসন সহ দেশের মোট 37টি রাজ্যসভার আসনে ভোট। 16ই মার্চ পশ্চিমবঙ্গের 5 আসন সহ দেশের মোট 37টি রাজ্যসভার আসনে ভোট হবে। ওই দিন হবে গণনা। তৃণমূল সূত্রে খবর, এবার রাজ্যসভায় 4 নতুন মুখ পাঠাতে পারে রাজ্য শাসক দল। পশ্চিমবঙ্গে সিপিএম শূন্য হওয়ার পর এবার রাজ্যসভায় প্রতিনিধি পাঠাতে পারবে না তারা। 5ম আসনে প্রার্থী দেবে বিজেপি। বিধানসভা ভোটের আগে আরও একবার ভোট। এবার রাজ্যসভায় নির্বাচনের দিন ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী 16ই মার্চ পশ্চিমবঙ্গে 5টি আসন, দেশের মধ্যে 37টি রাজ্যসভার আসনে হবে ভোট। এই রাজ্য ছাড়াও মহারাষ্ট্রের 7টি, তামিলনাড়ু 6টি, বিহারে 5টি, ওড়িশা 4টি, অসমে 3টি, ছত্তিশগড়ে 2টি, হরিয়ানায় 2টি, তেলেঙ্গানায় 2টি এবং হিমাচল প্রদেশে 1টি আসনে ভোট গ্রহণ করবে রাজ্যসভার। পশ্চিমবঙ্গের 5 আসনের মধ্যে 1টি আসন ফাঁকা রয়েছে। জানুয়ারি মাস থেকে এই বছরের শুরুতে রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়ে তৃণমূল থেকে কংগ্রেসে ফিরে। অন্যদিকে তৃণমূলের পরে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণায় রাজ্যসভার বিজেপির প্রার্থী প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। 16ই মার্চ পশ্চিমবঙ্গের 5 আসনে ভোট। রাহুল সিনহা বলেন আজকের দিনটা একটা শুভ দিন এবং গ্রহণের আগেই ঘোষণা হয়েছে। এই যে হোলির উৎসবের দিন খবর এসেছে তাতে দারুণভাবে মনোবল বেড়েছে। পবিত্র দিনে যখন যাত্রা শুরু হয়েছে তখন যাত্রা পবিত্রই হবে। আগামী দিনে যাত্রা যে জনকল্যাণের জন্য করা দরকার সেই জনকল্যাণের জন্যই হবে। বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই, পশ্চিমবঙ্গে এখানে কাজ নেই। বেকাররা ছেড়ে এখান থেকে অন্যত্র যাচ্ছে, এখানে মহিলাদের সম্মান নেই। যে বাংলা একদিন সোনার বাংলা ছিল সেই বাংলা এখন কোন নাম্বারে আছে কেউ বলতে পারবে না। এই বাংলা আজকে অশিক্ষার কারখানা হয়ে দাঁড়িয়েছে। 16ই মার্চ পশ্চিমবঙ্গে 5ই আসন সহ দেশের মোট 37টি রাজ্যসভার আসনে ভোট। 16ই মার্চে পশ্চিমবঙ্গের 5 আসনে সহ দেশের মোট 37টি রাজ্যের আসনে ভোট হবে। ওদিকে গণনা হবে। তৃণমূল সূত্রে খবর, এবার রাজ্যসভায় 4টি মুখ পাঠাতে পারে রাজ্যের শাসক দল। পশ্চিমবঙ্গে সিপিএম শূন্য হওয়ার পর এবার রাজ্যসভায় প্রতিনিধি পাঠাতে পারবেন তারা। 5ম আসনে প্রার্থী দেবে বিজেপি। বিধানসভা ভোটের আগে একেবারে রাজ্য নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। অন্যদিকে 5টি আসনের মধ্যে 1টি আসন ফাঁকা রয়েছে। জানুয়ারি মাস থেকেই এবছরের শুরুতে রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়ে তৃণমূল থেকে কংগ্রেসে ফিরেছেন মৌসুম বেনজির নূর। ফলে রাজ্যসভায় পশ্চিমবঙ্গের 5টি আসনের মধ্যে 1টি আসন ফাঁকা রয়েছে। জানুয়ারি মাস থেকে 2রা এপ্রিল তৃণমূলের রাজ্যসভার সাংসদ হিসাবে সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সির মেয়াদ শেষ হয়েছে। একই দিনে রাজ্যসভার সাংসদ হিসাবে সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য 6 বছরের মেয়াদ শেষ হবে। বর্তমানে এ রাজ্যের বিধানসভায় সিপিএমের আসন শূন্য, তাই এবার আর রাজ্যসভায় তাদের কোনো প্রতিনিধি থাকবে না। প্রিয় দর্শক, সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলার সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।